পত্রিকায় কিছু কথা, হয়তো আমি বেশি কথা বলতাম, কিন্তু সময় যেহেতু গেছে আমি ওই প্রসঙ্গে বেশি যাচ্ছি না। খালি এইটুকুই বলছি, যাতে স্মরণ করা হয় ইতিবাচক দিক কি। মানুষ মানে হচ্ছে যে জন্মায়নি, এখন নেই, কোনোদিনই জন্মাবে না, যে নির্ভুল একেবারে। মানুষ ভুল করে করে এসেছে ছোটবেলা থেকে, এবং আমৃত্যু তারা শিখতে থাকে। তারপরে তার পরের প্রজন্ম তার কাছ থেকে শিক্ষা নেয়। শিক্ষা নেওয়া মানে হচ্ছে সেই রকম শিক্ষা নেওয়া, একজন মানুষকে সামগ্রিকভাবে বিচারে তার ইতিবাচক যা অবদান আছে সেগুলো কোনটা আমরা ঠিক ঠিক আয়ত্ত করতে পারলাম না, সেই জন্যই তাকে স্মরণ করা হয়। আমি যে প্রসঙ্গে যাই, এখন যে প্রসঙ্গে বর্তমান পরিস্থিতি এবং বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর ভূমিকা। প্রথম কথা হচ্ছে এই যে দেখেন পরিস্থিতি, পুরুলিয়ার পরিস্থিতি কি, সেটা বাংলার পরিস্থিতি কি বাদ দিয়ে বিচার করা যায়। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কি তার দেশের পরিস্থিতি দিয়ে বাদ দিয়ে বিচার বিশ্লেষণ করা যায়। আর এখনকার পৃথিবী তথাকথিত বিশ্বায়নের যুগে এইরকম একটা সময় পৃথিবীকে বাদ দিয়ে কেউ কোথাও কিছু আলাদা করে সারা দুনিয়ার পরিস্থিতি বাদ দিয়ে এলাকার পরিস্থিতি ইত্যাদি বিশ্লেষণ করতে পারে না। অনেক সময় এই অমিত শাহই হোক আর মুখ্যমন্ত্রী হোক আমাদের রাজ্যে, নরেন্দ্র মোদী হোক, বিজেপি হোক বা তৃণমূল হোক, তারা লোককে শেখায় তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি যে ভাষায় কথা বলো সেটা রাজবংশী। মুখ্যমন্ত্রী বললো না, আরেকজন বললো না কামতাপুরি, ঠিক আছে এটাও ভাষা ওটাও ভাষা। ও বলে যে তুমি বাউরি, তুমি বাগদি, ও বলে যে তুমি মতুয়া ইত্যাদি। না, মানুষের মধ্যে বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্য আছে, সামাজিক বৈষম্য আছে, এবং সারা পৃথিবী জুড়েই আছে। পশ্চিমবাংলা তার ব্যতিক্রম না। জাতপাত আছে, ভাষা আছে, নানা জনজাতি আছে, বহু ধর্ম। পৃথিবীর 6টা প্রধান ধর্মের মধ্যে 4টা বড় ধর্মের উৎপত্তি ভারত থেকে। তো কাজে অনেক বৈচিত্র্য আছে আমাদের, কিন্তু সেসব সত্ত্বেও আমরা একটা পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, কারণ মার্ক্স আর তার অকৃত্রিম বন্ধু এঙ্গেলস তাদের যৌথ স্বাক্ষরে কমিউনিস্ট ইশতেহার যখন 1848 সালে প্রকাশিত হয়েছিল, তখন শেষ কথাটা ছিল এই দুনিয়ার মজদুর এখন। তখনই বোঝা গিয়েছিল যে দুনিয়ার লড়াই, সারা দুনিয়ার মজদুরদের লড়াই, মুক্তির লড়াইটা এই দেশের ওপাড়ার সেপাড়ার, এই জেলার কি অমুক গ্রামের কি পৃথিবীর এ প্রান্ত কি ও প্রান্তের মধ্যে আলাদা, লড়াইটা একটা। এবং যত দিন গেছে যোগাযোগ বেড়েছে, এবং এখন যেরকম করে বিশ্বায়নের সময় যেরকম সেই যোগাযোগ আরো তার সীমাবদ্ধতা আছে, তার ব্যাপ্তিও আছে। কিন্তু এইটা এখন প্রতি মুহূর্তে এখানে বসে আমি আমার মোবাইলে দেখে বলতে পারি যে আমেরিকায় পৃথিবীর ঠিক উল্টো পৃষ্ঠে এখন ট্রাম্প আর ব্রিটেনের রাষ্ট্রপতি নির্বাচনে কে কোনখানে দাঁড়িয়ে আছে। সেখানকার রাজনীতিবিদ, সংবাদপত্র তারা কি বলছে, তাদের কাগজের কি হেডলাইন, তা আমি এখানে দেখতে পারি বসে, টিভিতেও কেউ দেখতে পারে।
সেই জন্য বিশ্ব পরিস্থিতিটার কথা খেয়াল রাখতে হবে। আমরা একটা অতিমারির মধ্যে আছি, মহামারী বলাই ভালো, অতিমারিটা হচ্ছে প্যান্ডেমিক। সারা পৃথিবীতে যখন একটা সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ে তাকে প্যান্ডেমিক বলা হয়। যদি আমার দেশের হতো তাহলে এপিডেমিক বলা হতো, মহামারী। সেখানে প্যান্ডেমিকের বাংলা করেছে অতিমারি। যাই হোক, আমি ওই অতিমারি মহামারী নিয়ে ঝগড়া করে কিছু লাভ নেই। করোনা ভাইরাস সংক্রমণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। 102 বছর পরে এরকম একটা বড় ধরনের অতিমারি আমরা দেখছি। হয়েছিল গত শতাব্দীতে 1918 সাল, এটা হচ্ছে 2020 সাল। ওটা ছিল স্প্যানিশ ফ্লু, 5 কোটি লোক তখন মারা গেছিল। আর এখন যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি তাতে এই 102 বছরে বিজ্ঞান প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। এখন ইলেকট্রন মাইক্রোস্কোপে ভাইরাসকে দেখা যায়, এদিক ওদিক করা যায়। তখন এসব ছিলই। এইসব হচ্ছে অনেক বেশি জানি আমরা আগের চাইতে, কিন্তু এটা মনে রাখবেন অনেক জানতে বাকি আছে। মানুষ বিশ্ব প্রকৃতির নিয়ে অনেক জ্ঞান তার বেড়েছে, কিন্তু সব জানা না হয়নি। অনেক প্রকৃতির নিজস্ব নিয়ম আমরা মানুষ তা সবটা আয়ত্ত করতে পারি, কারণ আমরা প্রকৃতির সন্তান। প্রকৃতির সঙ্গে লড়াইতে যেরকম কেউ কেউ মনে করে যে প্রকৃতির লড়াইতে প্রকৃতিকে হারিয়ে দিতে পারে, তুমি জন্মেছো যেখানে তাকে হারাবে। তোমাকে ওর নিয়মটা বুঝতে হবে, তোমাকে নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়ম না মানার ফলে এই অতিমারি, এটা একটা বড় কারণ। এটা যদি আপনি ধরেন ওই যেটা স্প্যানিশ ফ্লু যেটা হয়েছিল ওই 102 বছর আগে, সেই সময় তারই একটা বংশধর হচ্ছে বর্তমান এই করোনা ভাইরাস। এবং সেই করোনা ভাইরাস প্রায় 12 পুরুষ হবে, এটা 11 পুরুষের আগে হয়েছে। ওকে যদি 1 পুরুষ ধরে, এর আগের যে 2 পুরুষ আগে যেটা মানে এই ভাইরাসের আগে যেটা যার নাতি হবে আর কি, সেইটা বাদুড় থেকে মানুষের কাছ থেকে আসতে পারে। বাদুড় বা প্যাঙ্গোলিন এদের, অর্থাৎ প্রথমে প্রাণী জগতের প্রাণীর মধ্যে বিস্তার, তারপরে প্রাণীর থেকে মানুষ, সেরকম করে আসতে পারবে। এখন এই 2 পুরুষের ও সোজাসুজি মানুষের কাছে আর প্রাণীর থেকে আসতে হয়। কারণ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, অনেক প্রজাতি কমে যাচ্ছে। যত রকম প্রজাতির প্রাণী ছিল, পাখি পশু যত রকম ছিল মাটির উপরে, জলের তলায়, সমুদ্র গর্ভে, তার সংখ্যা কমে যাচ্ছে। মানুষের লোভ, মুনাফা, এইসবের জন্য কিছু লোক মুনাফা করবে, তারা সব চাহিদা, তার জন্য প্রকৃতির ধারতে হয়। গাছপালা অনেক নেই যা ছিল। আমি জানি না ছোটবেলায় যতগুলো বেগুন আমি জানতাম, আমার কথা বলছি, আমার যে বয়স্ক মানুষ সেখানে আছে, সেই বেগুন সব দেখতে পাওয়া যায় না, উঠে গেছে। মানুষ নতুন বীজ আবিষ্কার করছে, আর প্রকৃতির যে বেগুন ছিল সেটা উঠে গেছে। যত রকম আলু ছিল তত রকম নেই। গাছপালা অনেক নেই, লক্ষ কোটি, তার হিসাবে আমি যাচ্ছি না, ওটা একটা আলাদা বিজ্ঞান। কিন্তু যেটা অসুবিধা হচ্ছে মানুষের পক্ষে, সেটা হচ্ছে এই যে যত প্রাণী শেষ হয়ে যাচ্ছে, তত ওই ভাইরাস যে প্রাণী হয়ে মানুষে আসবে, আর এটা আসতে হচ্ছে এক্সপ্রেস মাঝখানে দাঁড়াচ্ছে সোজা মানুষে। তাই মানুষ দ্রুত আক্রান্ত হচ্ছে এবং দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং তার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা এই বিশ্বায়ন উদারনীতির সময় যেটা হয়েছে, সেটা হচ্ছে মূলত সরকার ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র ছেড়ে সেটা হচ্ছে যেটা মানে বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্র, কর্পোরেট, তাদের হাতে চলে যাচ্ছে। সারা পৃথিবী জুড়ে এটা হচ্ছে। এটা বিশেষ করে 1973 সালে যখন বিশ্বায়নের শুরু, উদারনীতির সূচনা, চিলিতে একটা সমাজতন্ত্রী সরকার, তার রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি সালভাদর আলেন্ডে, তার প্রসাদ ঘিরে ফেলে মিলিটারিরা, আমেরিকার ষড়যন্ত্রে CIA তাকে উৎখাত করবার জন্য তিনি বলেছিলেন, আমি আত্মসমর্পণ করব না জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত।
উনি রাইফেল হাতে এই রাষ্ট্রপতি উনি লড়েছিলেন আর ওইখানে জীবন দিয়েছিলেন। আর তারপরে পিনোসেট, যে পরে যিনি ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক রাষ্ট্রপতি ক্ষমতা দখল করেছিলেন, এবং তার যার পরামর্শদাতা যে অর্থনীতিবিদ তিনি, এরা যে নীতি সূচনা করেছিলেন সেটা হচ্ছে তথাকথিত উদারনীতি। অর্থাৎ সরকার এত কিছু থাকার দরকার নেই, বেসরকারি হাতে ছেড়ে দেয়, সরকার সব পারবে। বেসরকারি মানে বেসরকারি হচ্ছে বড় বড় কর্পোরেট পুঁজিপতি, যাদের কাজ হচ্ছে মুনাফা করার। তারা স্বাস্থ্যতেও মুনাফা বুঝবে, শিক্ষাতেও মুনাফা বুঝবে, সব ব্যাপারে মুনাফা করবে, মুনাফা করবে। মুনাফা ছাড়া কোনো কাজে তারা হাত দেয় না। তাদের মুনাফার লালসার শিকারেই আমাদের পরিবেশ এই বিরাট বিপর্যয়। তাদের মুনাফার ফলেই আমাদের এই করোনা মহামারী আরো সংক্রমিত হচ্ছে। সরকারের গবেষণা চলে গেছে, এখন ওরা সেই গবেষণা করবে যাতে পয়সা হবে। করোনা কি করে মোকাবিলা করা হবে সেই সব গবেষণায় ওরা মাথা ঘামবে। তার ওষুধ তা নিয়ে ব্যবসা করবে, যে ওষুধ লাগে সেটা নিয়ে, তার চাইতে হচ্ছে যে ওষুধ লাগে না সেটা নিয়ে। আমি ওইসব অনেক কথাই চাচ্ছি, এবং তার জন্য টিকা নিয়েও ব্যবসা করবে। সেই জন্য আমি বলছি যে এরকম একটা অতিমারির মধ্যে দাঁড়িয়ে এটা সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে। কারণ আমেরিকা সে হচ্ছে সবচেয়ে এগিয়ে এই ব্যাপারে, এত বড় ধনী দেশ, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অর্থনীতি। সেটা এখন একটু তর্ক হচ্ছে যে চীন বড় না আমেরিকা বড় অর্থনীতির দিক থেকে, তার মধ্যে আমি যাচ্ছি না এখানে। কিন্তু আমি বলছি যে ধরে নিচ্ছি আমি যে ওইটাই বৃহত্তম অর্থনীতি, সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে শক্তিশালী। আর বুঝুন এই করোনা ভাইরাসের কাছে সবচেয়ে অসহায়। কিরকম ওখানকার রাষ্ট্রপতি যে নীতি নিয়েছে আর আমাদের প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী যে নীতি নিয়েছে, কিছু পার্থক্য নেই, অবৈজ্ঞানিক, বিজ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং তার ফলে ওখানে সবচেয়ে মৃত্যু বেশি, ওখানে দ্বিতীয় আমরা ভারত। কিন্তু যদি আপনি প্রতি 10 লক্ষ জনসংখ্যার কিছু সংক্রমণ এবং মৃত্যুর হার দেখেন, ভারত হচ্ছে শীর্ষে, আমরা 1 নম্বর। সেটা তার অঙ্কভঙ্গতেও আমি এখানে যেতে পারছি, এবং এটা বাড়ছে। সেই জন্য আমি ওখানেও বলেছি, এখানে হেসেলে গেছিলাম, সমাজীবী মানুষের হেসেলে, সেখানেও আপনাদেরও বলছি যে এটা খেয়াল রাখবেন যে এটা বাড়ছে। এই মুখ্যমন্ত্রী কিছুদিন, 1 মাস আগে, 1 মাস 1.5 মাস আগে, যে উনি ভাবতেন যে সেপ্টেম্বরের দিকে কমতে আরম্ভ করবে, শেষের দিকে। আমরা বলছেন তো কমবে না। যা মোটামুটি খবরাখবর পাচ্ছি সারা বিশ্বে, সব নিশ্চিত করে বলতে পারবো যে ফেব্রুয়ারির আগে শীর্ষে পৌঁছবে না। পিক যাকে বলে, পিক মানে একদম যেখানে উপরে চূড়ায় গিয়ে পৌঁছবে, সেই চূড়ায় পৌঁছানোর পরে নামে, ওইরকম তারপরে নামে। সেটা ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারে সারা দুনিয়ার যা খবরাখবর। এর মধ্যে ইউরোপে, ইংল্যান্ড সহ আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপে দ্বিতীয় ওয়েভ অর্থাৎ ঢেউ একটার পরে একটা আসছে, এটা দ্বিতীয় ঢেউ আসছে, সেকেন্ড ওয়েভ যাকে বলে। এবং ইউরোপে সব জায়গায় আবার লকডাউন চালু হয়েছে। সুতরাং এরা যদি আমেরিকা, ইউরোপ সামলাতে না পারে, ভারত আমরা অপেক্ষাকৃত পশ্চাৎপদ, পিছিয়ে পড়া আমাদের অর্থনীতি, সমাজ, সেখানে এই দ্বিতীয় মোকাবিলা করা আরও কঠিন। আমি সেই জন্য আপনাদের প্রথমেই বলতে চাই যে এসব সত্ত্বেও টিকা যখন বেরোবে, সেটাও বোঝা যাচ্ছে যে টিকা, এই যে বিহারের গিয়ে বিজেপি প্রচারে গেলেন, অর্থমন্ত্রী থেকে আরম্ভ করে এরা বললেন, আমাদের যদি সরকারে বিহারে নির্বাচিত করো বিজেপিকে, তাহলে আমরা সব তোমাদের টিকা দেব বিনামূল্যে। এরকম করা যায়নি, ভারতে কখনো হয়েছে? ভারতে যখন সেই আপনি ভাবুন গুটি বসন্ত, স্মল পক্স থেকে ভারত সরকার করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছিল, সংস্থা ছিল বিজ্ঞানীরা তখন। তারপরে টিকার প্রচার করেছে, কেউ না নিলে তার কাছে গিয়ে বোঝাবার চেষ্টা, পালস পোলিও পর্যন্ত। এটা কি কোনো রাজ্যের ব্যাপার না? এরা হয় মূর্খ, না হলে পণ্ডিত মূর্খ, এবং ভীষণ রকম মিথ্যা কথা প্রত্যেক দিন বলে। তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আসল কথাটা হচ্ছে এই তো, যে এই সরকারের দায়িত্ব হবে
কিন্তু যার টিকা যা মোটামুটি গবেষণা হয়েছে তাতে বোঝা যাচ্ছে প্রায় 300-350 কোটি, পৃথিবীতে প্রায় 780 কোটি মানুষ বাস করে, তার মধ্যে 350 কোটির এরকম মানে কাছাকাছি মানুষ তারা আমাদের মতো দেশে বাস করে, যেখানে ওই টিকা সংরক্ষণের জন্য যে টেম্পারেচার, তাপমাত্রায় এই টিকাকে সংরক্ষণ করতে হবে, রেফ্রিজারেশন অর্থাৎ খুব ঠান্ডায় অনেক কম তাপে যেটা সংগ্রহ করতে হয়, সেই ব্যবস্থা এত ছড়িয়ে নেই, সেই পরিকাঠামো আমাদের দেশে নেই। খুব কঠিন চ্যালেঞ্জ। আর এসবের দিকে সরকার তো মাথা কামায় না, এসব আমাদের এই রাজ্যের হোক, দেশের হোক, এমনকি আমেরিকার ট্রাম্প, ওর কী হবে জানি না, এখনও 2-1 দিন লাগবে হয়তো মনে হচ্ছে, গণনা চলতে আছে শেষের দিকে, যেহেতু টাইটাই লড়াই হচ্ছে। যাই হোক, এইরকম একটা পরিস্থিতি আমি আপনাদের বলতে চাই যে, যেটা প্রদীপ বললেন সেটাই, যে আতঙ্কিত হবে, আতঙ্ক ছড়াবে। আতঙ্ক এমন একটা জিনিস যা মানুষের বুদ্ধি নাশ করে। আতঙ্কিত হলে মাথায় আর বুদ্ধি কাজ করে না, সেই জন্য আতঙ্কিত হবেন না, কিন্তু নির্দিষ্ট নিয়ম বিধিগুলো, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খাতির করি না কিছু, যা হবে এত ভয় পাওয়ার কি আছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক তো, ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি নিয়ম মেনে চলেন। তিনটে তো কথা, বিরাট কিছু কথা নেই, যে আপনাকে প্রথমত হচ্ছে দূরত্ব বজায় রাখতে হবে। এরকম ওই যে আমি দেখাচ্ছি, তাই মুখ্যমন্ত্রী বলে দেখিয়েছেন কিনা আমি জানি না, উনি অনেক দেখাচ্ছিলেন, বলবুল কেটে যাই। এটা ঘুরে গেলে যে একটা বৃত্ত হয়, তার মধ্যে যদি কেউ না থাকে, আপনার মাস্কও লাগে না। তার চেয়ে যদি কাছাকাছি থাকে তখন মাস্ক লাগে। আর দূরত্ব যদি আপনি দৈহিক দূরত্ব, আবার বলছি সামাজিক দূরত্ব, মানসিক দূরত্ব যেন মানুষের তৈরি না হয়, যা হচ্ছে এই সময়টা, সেটা যেন না। কিন্তু দৈহিক দূরত্ব যদি আপনি বজায় রাখেন, তাহলে আপনার মাস্ক লাগে। আর সবসময় মাস্ক ব্যবহার করা ঠিক নয়, বাড়িতে মাস্ক পরে বসে থাকবেন না, হয়তো অক্সিজেন কম হবে যদি দূরত্ব ঠিক থাকে। সুতরাং কাছাকাছি ভিড় একটা হলে তখন মাস্ক করবে না। যাই হোক, কিছু আবার বলবো না। যাই হোক, আমি যেটা বলেছি, এটা আর হাত ধুতে হবে সাবানে। এটা সাবান, আমি স্যানিটাইজার বলছি, এগুলো টিপাটিপি যে করি আমরা, জল সাবান দেওয়া যাবে এখানে, তো সেই জন্য বাকিটা হচ্ছে সাবান। সাবানের মতো ভালো কিছু হয় স্যানিটাইজার, অনেক বেশি নির্ভরশীল সাবান, ফেনা যাতে হয় ওই। আর কে বলে, অন্য অনেক কথায় আমি যাচ্ছি না, যে মানে যেগুলো কে বলে কিছুটা আছে আর কি, তুমি আছে কিছু লোকের যাতে অযৌক্তিক কিছু বিষয় আছে টেস্ট করার। আমি জানি যে পার্টির লোক টেস্ট করাচ্ছ না, আমাকে যদি বললে আমার 4 বার টেস্ট হয়ে গেছে। এই সামুদ্রার প্রথমত আমাদের রাজ্য কমিটি যখন সভা হয়েছিল, তখন আমরা একটা অ্যান্টিবডি টেস্ট করিয়েছিলাম, টেস্টটাকে উৎসাহিত করবার জন্য। সরকার করছে না অ্যান্টিবডি, তো আমার যদি অ্যান্টিবডি করতে হয় তো আমাদের পার্টিকে করে দেখাতে হবে। তারপরে সেটা ছড়িয়ে পড়েছে আমাদের পার্টি, বিভিন্ন গণসংগঠন। টেস্টের ব্যাপার প্রথম কাজ যেটা, এটা মহামারী মোকাবিলায়, সেটা আমাদের পার্টি বিকল্প দিয়েছে এবং সেটা হয়েছে। তারপরে 4 বার আমার টেস্ট করতে হয়েছে, 4 বার কোয়ারেন্টাইনে যেতে হয়েছে, 3 দিন, 4 দিন, 5 দিন। সামলদা যখন প্রথম মারা গেলেন তখন তো আমাকে, কারণ একসঙ্গে মিটিং করেছি, যে পাশাপাশি ছিল, যে আপনার যখন পজিটিভ হলো তখন তার সঙ্গে কাছাকাছি যারা ছিল, সেই শেষ যবে কাছে ছিল তার 5 দিন পরে করতে হবে। এখন ধরুন আমি যদি কালকে পজিটিভ হই, তার মানে এখানে আমার কাছাকাছি যারা ছিল সবাই কাছে দূরেই আছে, কিন্তু প্রদীপ হয়তো একটু কাছে ছিল, কারণ অফিসে ছিলাম কাল রাত্রে। যাই হোক, আমি বলছি সেরকম তাদের 5 দিন পরে টেস্ট করতে হবে। তো ওই নিয়মে সামলদার তখন আমার করতে হলো, যখন হাসপাতালে ভর্তি হলেন। তারপরে এক ব্যাচ ভর্তি হলো রেখা গোস্বামী, আমাদের অনাদি সাহু,
তারপরে আমাদের মিনতি ঘোষ ইত্যাদি, সেলিম, এরা হচ্ছে যখন তখন ওদের সঙ্গে মিটিং করেছি, যেহেতু 5 দিন পরে টেস্ট করতে হচ্ছে, টেস্ট করতে হলে যতক্ষণ না টেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, মানে বসে থাকো, বেরোতে পারবে না। তো এরকম 4 বার হয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি। টেস্ট করতে ভয় পাই, এটা পশ্চাৎপদতা, এটা মার্ক্সবাদীদের পক্ষে, কমিউনিস্টদের পক্ষে, যারা বৈজ্ঞানিক চিন্তাধারা দ্বারা পরিচালিত হয়, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নীতির দ্বারা পরিচালিত হয়, তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো মেনে চলতে হবে, যাতে করে আপনি সংক্রমণকে রুখে দিতে পারেন, আটকে দিতে পারেন। মানুষই সবচাইতে বড় শক্তি, সরকারের উপরে খালি নির্ভরশীল হবে না। প্রত্যেকের জন্য আমরা সংগ্রাম করি, প্রত্যেকটা বিকল্পের জন্য। এই হ্যান্ডবিল বিলি করার থেকে, স্যানিটাইজার থেকে, সাবান, খাওয়ার কি বলে ওই মেশিন থেকে, সবজি বাজার থেকে, কোভিড কেয়ার সেন্টার, কোভিড নয় অন্য কোনো রোগ হয়েছে, সে হাসপাতালে দেখছে না এখন, তার কি হবে? ওই টেলিফোনে ওখান থেকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে শুনে ইত্যাদি। যে ব্যবস্থাটা পুরো একটা বিকল্প ব্যবস্থা আমরা বামপন্থীরা ওপর থেকে নিই। পড়াশোনাটা এটা সবটা পাচ্ছি না এখনো, কিন্তু অনেকটা হয়েছে। ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ, মাস্টারমশাইদের স্কুলে যেতে হয় না, ছেলেপুলেদের স্কুলে যেতে হয় না, কলেজে যেতে হয়। কিন্তু পড়াশোনা একটা বছর যে কি ক্ষতি হলো, বিশ্ব ব্যাংকের হিসাবে প্রায় 36 লক্ষ কোটি টাকা আমাদের মোট জাতীয় উৎপাদনে এটা লোকসান হচ্ছে। একটা পুরো প্রজন্ম এই বছরে যে যেখানে পড়ছিল তাদের 1 বছর তারা পিছিয়ে গেল। তা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, সে প্রাইমারি স্কুল হোক, ক্লাস 7 হোক, ক্লাস 9 হোক, 12 হোক আর 11 হোক, 1 বছর পিছিয়ে গেল। এবং পড়াশোনার সঙ্গে সবার ওই কি বলে নেটে পেটে আর প্রাইভেটে তার ক্ষমতা নেই, নেট সব জায়গায় নেই। এসব উদ্ভট কথা যা এরা বলবার জন্য করবার জন্য চেষ্টা করছে, তো তার বিকল্প আমাকে দিতে হবে। ওই আমার যদি স্কুলে না গিয়েও মারছি, আমি কেন 10 জনকে ছেলে তাদের কেন পাঠশালা করতে পারি না, তাদের কেন কোচিং সেন্টার করতে পারি না, তাদের জন্য নেটে তাদের নেটে কেন পারি? সব বিকল্পের জন্য লড়াই করতে হবে। কমিউনিস্টরা কেবল সরকারে থাকলে করবো, কমিউনিস্ট পার্টি কেবল সরকারে মন্ত্রী হওয়ার জন্য এইটা তৈরি হয়নি, তৈরি হয়েছে বিপ্লব লড়াই, প্রত্যেক দিনের লড়াই বিকল্পের জন্য। আমাদের হাজার হাজার কমরেড কাজ করছেন সারা রাজ্য, সারা আমাদের বলতে পারি রাজ্যে, অন্যান্য রাজ্যে তো করছেন, অন্যান্য দেশে করছেন, মধ্যে করেছে, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে, সেই সব করে আবার তারা অগ্রগতির দিকে যাচ্ছে। মোকাবিলা করেছে যেভাবে কিউবা তার মোকাবিলা করেছে, কি এমনকি পুঁজিবাদী দেশ যেখানে একটা বামপন্থী সরকার আছে, বা যেরকম এখানে নিউজিল্যান্ডে লেবার পার্টি, ওখানকার দ্বিতীয়বারের জন্য বিরাট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিলা, ওখানে যিনি রাষ্ট্রপ্রধান, তিনি যেভাবে কোভিড মোকাবিলা করেছেন, এমনকি কোরিয়াতে, সিঙ্গাপুরে, দেশেও যা হয়েছে, এটা সম্ভব। এটাকে মোকাবিলা করা সম্ভব। এইটাই মোদি মডেল, আর কি বলে মোদি আর ওর দিদি আর ওই ওখানে দাদা, মানে মডেল। সেই জন্যে এই লড়াইতে আমাদের এবং তার পরিস্থিতি সংকট মানুষের বিরাট আঘাত এসেছে। ইউনাইটেড হিসাব অ্যান্টনিও গুতেরেস, ওদের যে সেক্রেটারি জেনারেল, উনি যে হিসাব দিয়েছেন, 150 বছরের মধ্যে পৃথিবীতে এই মানুষের আয়ের 10, সারা পৃথিবীর মানুষের আয়ের 10 এই এখন যেরকম হয়েছে। আয়ের মধ্যে কিছু লোক আছে, কিন্তু মানুষ বলতে বেশিরভাগ মানুষ, ব্যাপক মানুষের মানুষ
আমেরিকার 14টা বিলিয়নার যাদের সম্পত্তি ডবল হয়েছে 6 মাসে 9 মাসে এই করোনার মধ্যে। আমাদের ভারতে আছে গোটা ভারত, তারাও প্রায় কিছু বেড়েছে, ডবল হয়নি, কিন্তু সব মিলিয়ে 17%-এর মতো 18% এরকম বেড়েছে। বাকি ওটা তো হাতে গোনা যায়। বাকি পৃথিবীর আমি যেটা বললাম, এই 780 কোটি মানুষ সারা পৃথিবীতে, তাতে বিলিয়নার কটা আছে? 1% হবে। 99%-এর বেশি মানুষের আয়ে ধস নেমেছে। এরকমটা 150 বছরে হয়নি। 150 বছর মানে আপনি ফিরে যান 1870 সাল। 1870 সাল মানে মার্কস যখন বেঁচে আছেন, এঙ্গেলস যখন বেঁচে আছে, যখন প্যারি কমিউন হতে যাচ্ছে, ঠিক তার আগের মুহূর্তে কোনো একটা ব্যবস্থা, যেটা লেনিন পরে ব্যাখ্যা করে। আমরা এখন সেই যুগের মধ্যে আছি, সেই যুগের আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আছি এই বর্তমান সময়। এবং আমরা ওইটা খেয়াল রাখুন, 150 বছর পরে, এটা আমরা কত বছর ধরে বলছি, 3-4 বছর ধরে, যে বিশ্বে যত মন্দা হয়েছে, মহামন্দা যাকে বলা হয়, গ্রেট ডিপ্রেশন, এটা হয়েছিল 1929-30 ওই সময়, 31-29-30-31-32 ওই সময়, তার মানে 90 বছর আগে। এবং সেই 90 বছরে মহামন্দার প্রেক্ষাপটেই হচ্ছে হিটলার, মুসোলিনি আগে, তারপরে হিটলার ইত্যাদি ফ্যাসিবাদের উত্থান হয়েছিল সারা পৃথিবীতে, এবং তারা তৃতীয় বিশ্বযুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এটাই তো হচ্ছে ইতিহাস। সেটা আমরা অনেকদিন ধরে বলছি যে তারপরে 90 বছরে এটাই হচ্ছে সবচাইতে মন্দা। এই যে মন্দার মধ্যে আমরা আছি, এই মন্দা এখন বিশ্বব্যাংক বলছে হ্যাঁ ওটা ঠিক, 90 বছর পরে এটাই হচ্ছে পবিত্র মন্দা, এই শেষ রিপোর্টে। আমরা অনেকদিন ধরে বলতে আছি, বলছি যখন যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর এখান থেকে উগ্র দক্ষিণ পন্থার থেকে যখনই পৃথিবীতে এরকম হয়, সংকট যেরকম হয়, 90 বছর আগের অভিজ্ঞতা দেখিয়ে দিচ্ছে, আর এখন দেখিয়ে দিচ্ছে 90 বছর আগে ফ্যাসিবাদকে কি তেমন জানতো না। ওই শব্দটার জন্মই হয়েছে তখন 22 সালের পর থেকে, আমি অত ইতিহাসে যাচ্ছি না। তারপরে হিটলার ইত্যাদি, তারপরে এখন নয়া ফ্যাসিবাদী আমরা সব দেখছি দুনিয়াতে। ওই আমেরিকার ট্রাম্প হতে পারে, তার নাম ব্রাজিলে বোলসোনারো হতে পারে, তার নাম নরেন্দ্র মোদী হতে পারে এখানে ভারতে, কি এরদোগান হতে পারে তুর্কিতে, একটা ক্লাব। তখন যেরকম আমেরিকা এবং তার সঙ্গে মাফ করবেন জার্মানিতে হিটলার, তার সঙ্গে মুসোলিনি, 90 বছর আগেকার কথা বলছি, তারপরে জাপান, তারপরে স্পেন, এই 4-5টা দেশ মোটামুটি, এরা মিলে অক্ষর শক্তি তৈরি করেছে। ইতিহাসে আমরা সবাই পড়েছি ওই ভাষায় ব্যবহার করা, অ্যাক্সিস পাওয়ার, যারা দুনিয়া দখল চাচ্ছে, সারা দুনিয়া দখল করে নেবে। তার মানে পুঁজিবাদী দুনিয়া থেকে আরম্ভ করে আমরা পরাধীন ছিলাম, এই সব সারা দুনিয়ার দখল নেবে সেই অক্ষর শক্তির সঙ্গে। তার বিরুদ্ধে সারা পৃথিবীকে দাঁড়াতে হয়েছে। পুঁজিবাদী দেশ, সমাজতান্ত্রিক দেশগুলো বলতে তখন একটাই, সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক দেশ, একটাই মাত্র দেশ, ঝাঁপিয়ে পড়েছিল শেষ পর্যন্ত। প্রথমত পুঁজিবাদী দেশগুলো, তার উপরে আক্রমণ। ফ্রান্স 7 দিনের মধ্যে দখল করে নিয়েছিল হিটলার, 7 দিন, 1 সপ্তাহের মধ্যে ভেঙে তুলে দিয়েছিল ম্যাজিনো লাইন যাকে বলা হয়, অর্থাৎ বিরাট অপ্রতিম বেদ্য দুর্গ তৈরি করেছিল, 7 দিনে ভেঙে দিয়েছিল। দিয়ে রুশ দেশ, সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল, সমাজতান্ত্রিক দেশ। ব্রিটেনে উপমা করেছিল। ব্রিটেন, ফ্রান্স পুঁজিবাদী দেশ, সাম্রাজ্যবাদী দেশ বলে পার পায়। ফ্যাসিবাদ হচ্ছে সবচাইতে উগ্র দক্ষিণপন্থী, সবচাইতে প্রতিক্রিয়াশীল, সবচাইতে স্বৈরাচারী, সবচাইতে সাম্রাজ্যবাদ, এইরকম একটা শক্তিকে ফ্যাসিবাদ বলা হয়। সেই ফ্যাসিবাদের উত্থান 90 বছর আগে, আর আমরা এখন প্রত্যক্ষ করছি তার বংশধররা, তারা এখন নতুন নতুন সব নাম নিয়েছে, তাদের নাম অনেক হতে পারে, কিন্তু তাই চরিত্র মৌলিকভাবে ওইটা। যা জানতেন আমি, যেরকম আমি মানুষটা আলাদা, ফ্যাসিবাদ সেরকম। এই 90 বছরে তার চরিত্র চেহারা বদলেছে, কিন্তু তার যে মানব বিরোধী যে ভূমিকা, সভ্যতা বিরোধী যা ভূমিকা, বিজ্ঞান বিরোধী যা ভূমিকা, এই ভূমিকার কোনো পরিবর্তন হয়, বরং এখন এদের হাতে অনেক বেশি অস্ত্র,
বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি সব কিছুকে ব্যবহার করছে সভ্যতাটাকে ধ্বংস করার জন্য পৃথিবী জুড়ে একটা পুরনো যুগ ফিরিয়ে আনবার জন্য কয়েকশো বছর আগে নবজাগরণ, ইউরোপের রেনেসাঁ থেকে আরম্ভ করে আমাদের এখানে যে নবজাগরণ, এই সব কিছু দিয়ে আমাদের যা কিছু এগিয়েছিলাম আমরা সে সবকে নস্যাৎ করে পৃথিবীটাকে থেকে বাংলা পর্যন্ত পিছিয়ে নিয়ে যেতে চায়। এটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এর কারণ হচ্ছে অর্থনীতি। অর্থনীতি সংকট যেহেতু মোকাবিলা করতে পারছে না, মানুষের বিক্ষোভ যেহেতু বাড়ছে, তখন কিভাবে বিক্ষোভ দমন করবে? প্রথমত হচ্ছে স্বৈরাচার, গণতন্ত্র, পুলিশ, মিলিটারি, ইউএপিএ আইন, কি আরো 5টা যেসব কালা আইন সব করেছে, দেশদ্রোহিতার আইন, সেডিশন, ব্রিটিশরা যেটা স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্যবহার করতো সেই আইন এখন ব্যবহার করা হচ্ছে যারা প্রতিবাদ করছে তার উপরে, তাদের উপরে বিনা বিচারে এই যে সব করা হচ্ছে, এই যে করছে, এই যে আক্রমণ মানে হচ্ছে গণতন্ত্রের উপরে, তাতেও যথেষ্ট হচ্ছে না। কারণ এই আক্রমণ করে চিরদিন কার কণ্ঠস্বরুদ্ধ করা যায় না। তাই দ্বিতীয় আক্রমণটা হচ্ছে মানুষের ঐক্যের উপরে আক্রমণ। মানুষের ঐক্য যদি ভেঙে দেওয়া যায়, তাকে জাতি, ধর্ম, বর্ণ এসবের ভিত্তিতে ভাগ করে দেওয়া যায়, আমেরিকার মতো দেশে এত লড়াইয়ের পর শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, নিগ্রোদের দাসত্ব প্রথা থেকে মুক্তি, এই সব বিরাট ইতিহাস যার আছে, সেই ইতিহাস সব কালিমা লিপ্ত আসবে। একদিকে কালো যারা মানুষ, তাদের নিয়ে আসা হয়েছিল আফ্রিকার থেকে, ওইখানে বড় লোকদের খনি আর 5 রকম তাদের ব্যবসা বাণিজ্য, সেখানে দাস হিসাবে ব্যবহার করা হতো। সেই কৃতদাস, সে একটা ইতিহাস, সেই কৃতদাসত্ব থেকে তারা মুক্ত পেয়েছিল। এবং তাদের এখন যে আক্রমণ হচ্ছে তাদের উপরে, সেইটাকে ব্ল্যাক লাইফ ম্যাটার্স বলে যেটা চলছে, তার বিরুদ্ধে ট্রাম্প দাঁড়িয়েছেন। হোয়াইট পাওয়ার, সাদা চামড়া আমরা ক্ষমতায় চাই। আমরা এখানে আমেরিকা খালি সাদা চামড়ার দেশ না, সাদা চামড়া আমেরিকা বাইরে থেকে গেছিল ব্রিটিশরা যখন ওটা উপনিবেশিক হিসাবে ইউরোপে দখল করেছিল। বাকি সবাই বাইরে, ওখানকার খোদ মানুষ আমেরিকা কি লাতিন আমেরিকার। তাদের যেহেতু ওখানে প্রথম আমেরিকা আবিষ্কারের সময় উনি ভেবেছিলেন যে কি বলে এটা বোধহয় ইন্ডিয়ায় এসে পড়েছে, তখন ভারত আবিষ্কার হয়, তখন ওইটা ইন্ডিয়া বলে ভেবেছিলেন কলম্বাস। তারপরে সেই জন্য ওদের তখন ইন্ডিয়ান বলা হতো। ওদের ওখানে গেলে ওদের ইন্ডিয়ানই বলে, আমেরিকা উত্তরে হোক আর দক্ষিণে হোক, এই রেড ইন্ডিয়া উত্তর আমেরিকায় যাবে। আমরা কজন দেখেছিলাম জানেন তো, আমি যেখানে গেছি ও দেখেছি, আপনারা যারা গেছেন তারা দেখে থাকবেন যে এটা একটু লালচে হচ্ছে রং, বর্ষা সেরকম। আর ইউরোপের ওরা একটু অন্যরকম বর্ষা, ওসবের মধ্যে আমি যাচ্ছি। কিন্তু হোয়াইট পাওয়ার চাই, মানে আর বাকি কেউ না। এই এখানে তাই, আমাদের এখানে তাই। অর্থাৎ যদি এই কালো সাদা এটাকে, এই যে ভোট হচ্ছে, এগোচ্ছে পিছোচ্ছে, এগোচ্ছে পিছোচ্ছে, এগোচ্ছে, কিন্তু পুরোটা হচ্ছে না, ভাগ হয়ে গেছে মানুষ। এটা কখনো হয়নি। এই আমেরিকা বলুন, পৃথিবীতে এই জিনিসটা এখনকার মতো এই হারে এটা কখনো হয়নি। এটা হচ্ছে চ্যালেঞ্জ, আমাদের দেশের চ্যালেঞ্জ, আমাদের রাজ্যের চ্যালেঞ্জ। আপনি টিভি খুললে কি দেখবেন? মোদী আর মমতা, এই যে মুখ্যমন্ত্রী, এই দুজন, আর আপনি কেউ নেই। তুমি এটাই যাও না হয় ওটাই যাও, তুমি সাদা হও না হয় কালো হও, তুমি হয় হিন্দু হও না হয় মুসলমান হও, তুমি হয় ব্রাহ্মণ হও না হলে তুমি কি বলে আদিবাসী হও, কি তফসিলি হও, কি কিছু না কিছু এইসবের ভিত্তিতে ভাগ করো। আরে আক্রমণ যখন হচ্ছে, পেটে যখন লাথি মারছে, খাদ্য নেই, কাজ যখন চলে গেছে 15 কোটি মানুষের, 15 কোটি, আপনি ভাবুন বছর শেষ যখন হবে, IMF এর হিসাব হচ্ছে, অন্য হিসাব, CMI হিসাব, এসব আমরা দেখছি যে হিসাব 20 কোটি দাঁড়াবে। 20 কোটি মানুষের কাজ চলে যাওয়া মানে আপনি ভাবুন, একটা কাজ করছে যারা, তার উপরে যদি 5 জনের পরিবার নির্ভর করে, 100 কোটি লোকের পেটে লাথি মারবে। এবারে পিঠে লাথি মেরে হচ্ছে, তাই হানাহানি পাপ। এই সমস্যা তো এখানে, যখন 100 কোটি মানুষ কি যাই হোক যারা সর্বনাশ হচ্ছে, তারা কি সবাই হিন্দু না মুসলমান? তা সব আছে, হিন্দু আছে, মুসলমান আছে, আদিবাসী আছে, তফসিলি আছে। এদের সংখ্যা বেশি, যদি মুসলমান, আদিবাসী, তফসিলি এদের সংখ্যা ধরেন আপনি, সেটা কি বলে পশ্চিমবাংলায় বেশি, আমাদের এই যে পরিযায়ী শ্রমিক তাদের মধ্যে বেশি, যারা এই ছোটোখাটো কলকারখানায় কাজ করেন তাদের।
সংখ্যাগরিষ্ঠ এরা সব মিলে এরা সামাজিক বৈষম্যের শিকার, কোনো সন্দেহ নেই। কিন্তু সবাই মিলে তো হচ্ছে অর্থনৈতিক বৈষম্যের শিকার। যে খেতে যখন পায় না তখন তো খেতে যে খায় যে যাই করুক, কাজ করুক, কলেজের প্রফেসর হয়ে থাকুক, কারো কোনো নিরাপত্তা নেই। বুঝেনি না যে আইন আসছে এবং যা আইন সংশোধন করা হয়েছে, শ্রম আইন ইত্যাদি, আপনি ব্যাংকেই করুন, বিমায় করুন, আপনি কলেজের অধ্যাপক হন কি স্কুলের টিচার হন, আপনার কাজের কোনো নিরাপত্তা নেই। কিন্তু কেউ বাদ যাবে না। এই ব্যাপক মানুষ, তার মধ্যে জাতি ধর্মের কি ব্যাপার আছে, এই মানুষ যদি একসঙ্গে উঠে দাঁড়ায় তাহলে এদের ফুৎকারে উড়িয়ে দেওয়া যায়। তাই মানুষকে যদি একবার ভাগ করতে পারে তাহলে তাদের মধ্যে তারা লড়বে আর এরা নিশ্চিন্তে বসে থাকবে। সেইটার মেশিনারি তৈরি হয়েছে, টিভি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রচার মাধ্যম থেকে আরম্ভ করে ওদের প্রত্যেক দিনের বক্তৃতা। অমিত শাহ যখন গিয়ে তার মতুয়া বাড়িতে খেতে বসেন, এটা এই যে কি বলে এই ফ্যাশন, এই ফটোশ্যুট, এই আমি এখানে খাচ্ছি, আপনি কোথায় খান আর কোথায় থাকেন আমরা জানি, আপনার চরিত্র কি আমরা জানি, আপনার মধ্যে কত মামলা আছে, আপনি কি করে পার পেয়েছেন, আপনার আর তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এখানে এত করে দিলাম সবাইকে, কি এটা স্বনির্ভর প্রকল্প, কি একটা নাম এতগুলো করেছে যা নাম মনে রাখা মুশকিল, 2 লক্ষ টাকা করে ব্যাংক থেকে। খোঁজ খবর আমি বর্ধমানে কালকে ছিলাম, ওখান থেকে খোঁজ বলছিল কমরেডরা যে 2 লক্ষ টাকা দিচ্ছে ব্যাংক থেকে, কিন্তু বেছে ঠিক করে দিয়েছে এই তৃণমূলের এই লোক। আমফান আপনার এখানে হয় তাই আপনি বুঝবেন, কিন্তু আমফান যেখানে হয়েছে তারা জানে যে আমফানে ঠিক করে দিয়েছে এদের টাকা দাও, ওই টাকাটা নিয়ে রিলিফের টাকাটা বাকি ভাগাভাগি। এই 2 লক্ষ টাকা নিয়ে ওদের বলেছে তোমাকে টাকা শোধ করতে হবে না, 2 লক্ষ টাকা তুমি তৃণমূলের এই কাজে লাগাবে, তোমার যে বাহিনী আছে তার জন্য, এইটা এই জন্য দিয়ে দিলাম কোঅপারেটিভ ব্যাংক থেকে হচ্ছে এটা। যাই হোক, আমি বলছি যখন এসব হচ্ছে তখন কি কারো মানে এটা কোনো বিশেষ জাতি, বিশেষ ধর্ম, বিশেষ ভাষা এইসব দেখে হচ্ছে, সমস্ত মানুষের উপরে হচ্ছে আক্রমণটা। তাই ব্যাপক এখনকার এই অর্থনৈতিক সংকট, করোনার অতিমারীর সংকট, এবং তার কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট, সেটা আগের থেকেই ছিল। করোনা হওয়ার পরে এই অর্থনৈতিক সংকট আরো তীব্র হয়েছে এবং তাই মানুষের জীবন জীবিকার উপরে আক্রমণ আরো তীব্র হচ্ছে এবং তা বাড়বে এবং আগামী দিন হবে ক্রমবর্ধমান সংঘাত সংঘর্ষের দিন এবং তার শ্রেণী সংঘাত একেবারে সংঘর্ষের রূপ নেবে। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর প্রধান দায়িত্ব হচ্ছে এই পরিস্থিতি বুঝে নিয়ে এই পরিস্থিতির সঙ্গে তাল রেখে আমাদের যে কর্তব্য তা ঠিক করতে পারে। তাল রেখে কেন বলব, কোনো জিনিস অপরিবর্তিত থাকে, কোনো জিনিস পৃথিবীতে নেই যা স্থিতিশীল, যা নরণচরণ নেই, সব জিনিসই গতিশীল। আপনি দেখতে পান কি না পান সেটা আলাদা কথা। আমি যতক্ষণ কথা বলছি তার মধ্যে অনেকগুলো মিনিট চলে গেছে, হয়তো ঘন্টা আমি জানি না কখন ধরবে। তো যাই হোক, সময় পেরিয়ে যাচ্ছে, সেকেন্ড সেকেন্ড চলে যাচ্ছে একটা বাক্য বলতে বলতে, সেকেন্ড সেকেন্ড পৃথিবী ঘুরে গেছে। পৃথিবী আহ্নিক গতি, আমি ওই সময় যাচ্ছি না, মানে পৃথিবীর যে গতি সে চলতে আছে, বন্ধ নেই। গ্রহ নক্ষত্র সব কিছুই ঘুরছে, আপনি তার উপরে আছেন, আমি তার উপরে আছি। বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার স্থান এক জায়গায় নেই এবং মানুষের আমার বয়স ততক্ষণে বেড়ে গেছে। আপনি যাই বলেন 1 ঘন্টা কি 2 ঘন্টা ততক্ষণ আছে, 2 ঘন্টা তো বয়স বেড়েছে এখানে বসতে বসতে। এখানে আপনাদেরও 2 ঘন্টা বয়স বেড়েছে, এর মধ্যে নতুন শিশু জন্মেছে, এর মধ্যে কেউ ছেড়ে চলে গেছে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম এবং সেই জন্যে একটা সময়ে যেটা সত্য, যেটা এক সময় বিশেষ বৈশিষ্ট্য, তার চিরকালের জন্যে সব বৈশিষ্ট্য হয়, সেগুলোকে আমরা বলি চিরায়ত। সেইগুলোই হচ্ছে কালজয়ী। যে বৈশিষ্ট্যগুলো 200 বছর ধরে কি 300 বছর ধরে মানে ঠিক বলে আছে। যদুবর্ত যখন বলেছিলেন কি আমি আমি কি বলে গ্যালিলিও যখন বলেছিলেন যে না পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, সূর্য পৃথিবীর চারদিকে নয়, তো এটা হচ্ছে চিরায়ত সত্য। ওইটা তখন বুঝতে পারা গেছে, তার আগে বোঝা যায়।
তারপরে সেটা বলার জন্য তাকে অনেক মানে বেগ পেতে হয়েছিল, কাউকে হত্যা করা হয়েছিল এইসব কথা বলার জন্য। কিন্তু এখন এইটা নিয়ে আর কেউ মারতে আসবে না, কিন্তু এখন নানা অসত্য অন্যভাবে বলবে। কিন্তু ওইটা কালোজয়ী মানে 300 বছর কি 400 বছর কি যাই বলবেন, যা ইতিহাসে মোটামুটি ব্যক্তি হিসাবে ঠিক করতে হবে যে এই সময়ের জন্য সত্য। কাজে অনেকগুলো সত্য আবার তার আগে যা মানুষ মনে করতো সেগুলো মিথ্যা হয়ে গেছে, আর ওই সময় থেকে এখন এটাই সত্য হয়েছে। সেই জন্য সময় যখন বদলায় সময়টাকে চিনতে হবে, এই সময়ের বৈশিষ্ট্য কি। আমরা এরকম করেছিলাম, আমরা তো এরকম করে লড়েছিলাম, আমরা তো সেই রকম ভাবে লড়েছিলাম, এইরকম পার্টি ছিল সেরকম পার্টি ছিল, বলে ওটা তো ছিল ঠিক আছে, ওই সময় ছিল, এই সময়টা ওই সময় না। এই সময়ের বৈশিষ্ট্য কি এইটা কমিউনিস্টদের প্রত্যেক দিন তা আয়ত্ত করতে হয় এবং কঠিনভাবে এটা অনুশীলন করতে হয়। প্রথম কাজ হচ্ছে অনুশীলন, বুঝতে হয়, এটা বিজ্ঞান চর্চা করতে হয়, রাত জেগে পড়তে হয় যে দুনিয়াতে কি হচ্ছে, কেন আমাদের কিসের জন্য আমরা ওই কি বলে ওই মোবাইল রাত্রিবেলায় খুঁজছি যে কি হচ্ছে কি হচ্ছে। হ্যাঁ, অনেকে অনেক কিছু দেখার জন্য খুঁজে, হয়তো আমি যার জন্য খুঁজি আমি সেটা বলছি। আমি দেখছি যে ট্রাম্প দিলেন ভারত কি হলো, কারণ ওইখানে একটা ব্যাপার যদি ওইখানে কি হবে তা সারা দুনিয়ার উপরে কিছু না কিছু প্রভাব ফেলবে। কেন না, সারা দুনিয়ার আধিপত্য চায় মার্কিন সাম্রাজ্যবাদ। তার প্রধান শত্রু কে এখন? চীন। কেন? যেটা সমাজতান্ত্রিক দেশ এবং তারা অর্থনৈতিক দিক থেকেও এই সব সংকট, করোনা মোকাবিলা থেকে অর্থনৈতিক এই সব তারা এগিয়ে আছে। 2000 সাল যখন শেষ হবে, 2021-এ যখন কি বলে সারা পৃথিবীতে মোট উৎপাদন আয় যখন প্রায় 5.7% কমে যাবে, IMF এর হিসাব, আমার হিসাব না, 5.7% নেগেটিভ গ্রোথ কমে যাবে, বাড়বে না। এই প্রথম এই পরিমাণ একটা বছরে কমে যেতে যাচ্ছে। এই যে গত 6 মাসে, প্রথম 6 মাস এই বছরে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই দুটো ত্রৈমাসিক, 3 মাস করে দুটো কোয়ার্টার যাকে বলে, তার শেষে আপনারা জানেন আমাদের ভারতের অর্থনীতি কি হয়েছে? 23.9 মানে 24% কমে গেছে। এর মধ্যে 10 নেমেছে। আপনি ভাবুন, এ কখনো ভারতে, স্বাধীন ভারতে, ব্রিটিশ ভারতেও কেউ ওই হিসাব পাওয়া একটা মুশকিল আছে, একেবারে মুশকিল নয় কিন্তু আছে। ব্রিটিশ ভারতেও আপনি পাবেন না এরকম 10 কখন নেমে গেছে। এর ফলে 10 নামলে কাজ থাকবে না, আরো সংকট তৈরি হবে, ব্যবসা বাণিজ্য চলবে না, কলকারখানা চলবে না, অসম্ভব ব্যাপার হয়েছে এই যে নামছে। আর দেখুন যখন 28 কি মানে 23.9 আর যাই বলেন মানে 24% নেমে গেছে এই 6 মাসে। সেই 6 মাসে চীন, ইউরোপও নেমে গেছে, সারা পৃথিবীও নেমে গেছে এই 6 মাসে। বছরের শেষে যা হিসাব পাওয়া যাচ্ছে তাতে নামবে ওই পুরো, আমি বললাম 5.7% মতো নামবে। আর যেটা উন্নত পুঁজিবাদী দেশে সারা পৃথিবী ধরলে 4.7 কিছু হবে, ওই দশমিক আমি যাচ্ছি না, কিন্তু যা হবে চীন কিন্তু বাড়ছে, পজিটিভ প্লাস মাইনাস বাড়ছে এবং আরো বাড়বে বছরের শেষে। ওরা প্রায় 6.7 এরকম কিছু একটা হবে, মানে 2020-21 শেষে, 21-এ বিশেষ করে। এগুলো হচ্ছে IMF এর ফোরকাস্ট। IMF কথা বলছি আমি, ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলি এই জন্য যে এরা হচ্ছে ওদের পক্ষে। আমাদের কথা বললে তো বলবে তোমরা এরকম কমিউনিস্টরা, বামপন্থীরা এইসব বলো, এইসব। যাই হোক, সেই জন্যে আমি বলছি যে সেই জন্য আধিপত্য চাই। ওই জন্য আমাদের সঙ্গে চীনের গোলমাল আছে। আচ্ছা, গোলমাল আছে, আগের থেকেই আছে, পৃথিবীর সব জায়গায় আছে। সীমান্ত, আপনার প্রতিবেশীর সঙ্গে সীমান্ত সব ঠিক করা আছে, মাঝে মাঝে সীমান্ত নিয়ে গোলমাল হয় না? যে তোমার জল আমার এখানে পড়লো, ডিমের খোসা ওখান থেকে পড়লো কি করে, হয় না আপনার? আর এই সীমান্ত গোলমালের পেছনে আছে সাম্রাজ্যবাদ, তার আগে উপনিবেশবাদ। যারা আমাদের দেশ শাসন করেছে তারাই তো দেশটাকে ভাগ করেছে, তারাই তো সীমানা নির্ধারণ করেছে। চীনের সঙ্গে আমার সীমান্ত কি, ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত কি, বাংলাদেশের সঙ্গে সীমান্ত কি? এই সীমান্ত তো ওরা আঁচড় কেটে তৈরি করেছে, এর আমরা তৈরি করি। যারা দেশ শাসন করেছিলেন তারা এরকম ভাবে তৈরি করেছে যাতে ভাগ হয়,
ভাগ করা যায়, এই সীমান্তটা এমনভাবে করবো যাতে এরা ঝগড়া করতে পারে। যদি আফ্রিকার মানচিত্র আপনারা দেখেন, আপনাদের অনেকবার আমি বলে থাকবো, যেহেতু জেলায় আগে আসতাম, যে আফ্রিকার মানচিত্র আজকে গিয়ে খুলে দেখবেন, আফ্রিকার দেশগুলোকে দেখবেন, সোজাসুজি করে অক্ষাংশ দ্রাঘিমা ধরে কয়েকটা দেশ আছে, মানে ম্যাপের উপরে একটা লাইন টেনে এখানে কোন জনজাতি বাস করে, ওখানে কোন জনজাতি বাস করে, তাদের মধ্যে কি সামঞ্জস্য আছে, সমতা আছে, সেসব বিচার না করে তারা কেন না ও থাকবে এ থাকবে আর দুজনে মারামারি করবে, ব্যাস আমি অস্ত্র সাপ্লাই করবো আর লাভ করবো, মুনাফা করবো, ওরা মারামারি করে মরবে, আর বাকি ওদের হীরা জহরত যা আছে আমি সব তুলে আনবো, লুট করবো। এই তো ছিল উপনিবেশবাদ। ওরাই সীমান্ত তৈরি করেছে, সেই সীমান্তের সমস্যা পৃথিবী জুড়ে আছে ও দেশের সঙ্গে, তার সমাধান আলোচনা করে মেটাতে হবে, মারামারি করে কিছু হবে না। আপনারা কি করেন, প্রতিবেশী হলে মেটাবার চেষ্টা করেন, মারামারি করবেন, খুনোখুনি করবেন নাকি সীমান্ত নিয়ে, মানে ঘরের সীমানা নিয়ে। তাই আমরা সেটা বলব। আবার যেটা অন্যায় চীন করে, আমরা চীনপন্থী রুশপন্থী নই, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বুক ঠুকে আমরা বলতে পারি আমরা বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে যখন দুটো শ্রেণী বিভক্ত হয়ে গেছে, কিছু চীনপন্থী, কিছু রুশপন্থী, কিছু সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মস্কো থেকে যা বলবে তার ভিত্তিতে চলবে, আর কিছু চীনের পার্টি ওখান থেকে বেজিং থেকে মাউন্ট কি বললেন সেই ভিত্তিতে চলবে। আমরা তার কাছে কখনো আমাদের মাথা বন্ধক রাখিনি। আমরা বলেছি যে কথা বারবার করে, যা বিশ্ব কমিউনিস্ট আন্দোলন, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন, কমিউনিস্ট আন্তর্জাতিক, যেটা বেরিয়ে দেওয়ার সময় সিদ্ধান্ত হয়েছিল যে কমিউনিস্ট আন্দোলনের বিকাশ দেখিয়ে দিচ্ছে যে সেই সব দেশের নির্দিষ্ট পরিস্থিতিতে তার বিশ্লেষণ, তার প্রয়োগ সেখানকার কমিউনিস্ট পার্টিকে করতে হবে। এটা একটা কেন্দ্র থেকে কখনো পরিচালনা করা যায় না, কেউ কারো উপরে দাদাগিরি করবে না। আমরা তখন থেকে আমরা স্বাধীন অবস্থান নিয়েছি। চীন ভারত সীমান্ত সংঘর্ষের সময় আমাদের কি বলে চীনপন্থী বলে আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল, পার্টি তো আলাদা হয়ে গেল। তারপরে আমি অনেক কথাই যাচ্ছি না, আবার চীন যখন ভিয়েতনাম আক্রমণ করেছে একটা সমাজতান্ত্রিক দেশকে, আমরাই বলেছিলাম, চীনের নিন্দা করেছিলাম। কিন্তু আমরা একথা জানি, যখন সোভিয়েত চীনের বিবাদ চলছে আমরা ওর মধ্যে জড়াই, আমরা এই পক্ষ ওই পক্ষ নিই, আমরা স্বাধীন মতামত বলেছি। আবার সাম্রাজ্যবাদের সঙ্গে যখন সমাজতন্ত্রের যখন দ্বন্দ্ব হচ্ছে, সমাজতন্ত্র যখন সাম্রাজ্যবাদকে ধ্বংস করতে চায়, এরকম একটা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, তখন আমরা সমাজতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছি। কারণ সারা দুনিয়ার সমস্ত মুক্তিকামী শান্তিকামী মঞ্চের লড়াই হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আজকে বিশ্ব সাম্রাজ্যবাদ, আমেরিকা সাম্রাজ্যবাদ, তারা মনে করছে চীন হচ্ছে প্রধান বিপদ তার সামনে। এবং এই ট্রাম্প যে বলছে আমি আর ভোট গোনা বন্ধ করে দাও, আমি সুপ্রিম কোর্টে যাব, এই ভোট ঠিক হয়নি, আমি পদত্যাগ করবো না, ভোটে হারলেও পদত্যাগ করবো না, ভোট যদি ঝুলিয়ে দিই আমি রাষ্ট্রপতি থাকবো। সুপ্রিম কোর্টে ওর সংখ্যাগরিষ্ঠতা আছে, জজ পদ যেরকম আমাদের এখানে হয় ওখানেও তাই। জজ পদগুলোর মধ্যে ও ঢুকিয়েছে, যে ট্রাম্পের লোক যাদের ঢুকিয়েছে তারা সংখ্যাগরিষ্ঠতা, সুতরাং ফল উঠতে দিতে পারে, অনেক কিছু করতে পারে। সেই জন্যে আমি বলছি এসব কথা এই জন্যে যে সারা পৃথিবীতে একটা বিপদ আসছে। সেই বিপদ নম চমস্কি যেরকম তার বক্তৃতায় বলেছেন, যেটা আমাদের পার্টির ওয়েবসাইটে আমরা দিয়েছি, আপনি জানেন না, আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যে ওয়েবসাইট আছে, তারা আপনারা কজন খোলেন, তাতে আমরা অনেক পোস্টিং করি, যেগুলো এই ধরনের কমরেডদের তাদের জানা উচিত, পড়া উচিত, খবর রাখা উচিত। তার জন্য সেটা বাংলা করেই দিয়েছি, সেটা অল্প, মানে বিরাট বড় বক্তৃতার অংশটাকে ছোট করে দিয়েছি। তাতে উনি বলছেন, দেখো এই ট্রাম্প, বোলসোনারো, মোদি, এরদোগান, নেতানু ইত্যাদি এই কয়েকজন, এরা একটা অক্ষ তৈরি করছে দুনিয়াতে, আর তার বিকল্প চাই। এবং সেই বিকল্পকে তাও উনি বলেছেন, সেখানে ওই কি বলে বার্নি স্যান্ডার্স আমেরিকার, কেউ এখানে ইংল্যান্ডের যে বর্ডিন ইত্যাদি, এবং বামপন্থীদের কি ভূমিকা হবে। দুই পক্ষে যখন ভাগ হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে, এরকম একটা মেরুকরণের চেষ্টা হচ্ছে, তখন বামপন্থীদের অবস্থান কি হবে? বামপন্থীদের অবস্থান বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শক্তিগুলোকে একজোট করা, এইরকম একটা পরিস্থিতি মোকাবিলার জন্য। এটা সারা বিশ্ব পরিস্থিতি আজকে দাবি করছে, সারা পৃথিবীব্যাপী দাবি করছে। পৃথিবীব্যাপী যেখানে যেখানে কমিউনিস্টরা, বামপন্থীরা লড়াই করছে, আপনি ভেনেজুয়েলার দিকে তাকিয়ে দেখুন, আপনি ওখানে কিরকম করে ওই সরকারটাকে ফেলবার জন্য চেষ্টা করছে, এখন পারেন। হিউগো চাভেজ চলে গেছেন, তারপরে ওই সরকারটাকে পারছেন।
বলিভিয়াতে সরকার চালিয়েছে একটা বামপন্থীরা মাস মানে মুভমেন্ট ফর সোশ্যালিজম, মানে সমাজতন্ত্রের জন্য লড়াই যারা, এবং তিনি হচ্ছেন ইন্ডিয়ান। ইভো মোরালেস তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি হচ্ছেন ইন্ডিয়ান। ইন্ডিয়ান মানে ভারতীয় ইন্ডিয়ান, ওই আমেরিকান ইন্ডিয়ান, ওইখানকার যে আদি জনজাতি তারা হচ্ছেন ইন্ডিয়ান। ওই একজন প্রথম ওইখানকার আদিম জনজাতির একজন রাষ্ট্রপতি পরপর 3 বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এবং তিনি ওই সাম্রাজ্যবাদের শেকল থেকে ছেড়ে এনে স্বাধীন বিকাশের জন্য বলিভিয়ার মাটির তলায় যে লিথিয়াম আছে, যে লিথিয়ামের দিয়ে ব্যাটারি তৈরি হয়, যে ব্যাটারি এই বর্তমান যুগে খুব গুরুত্বপূর্ণ, কম্পিউটার থেকে আরম্ভ করে আপনার মোবাইল পর্যন্ত, সেইটা হচ্ছে ওদের লোভ লালসার কারণ। সেইটা ডবল চায় আর তার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন। তাই বিরাট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটে নির্বাচিত হওয়ার পর আর্মি পাঠিয়ে, মিলিটারি পাঠিয়ে ওখানে ওকে রাষ্ট্রপতি হতে দেওয়া হয়। ওকে ছেড়ে চলে যেতে হয়েছিল মেক্সিকোতে, তারপরে আর্জেন্টিনাতে, আর তারপরে আবার ভোট হলো। এই সেদিন আপনারা জানেন পারেনি ওর দলকে, মুখে দাঁড়াতে দেয়নি, কিন্তু ওর দল, ওর যে অর্থমন্ত্রী ছিলেন সেই দল তারা 55% ভোট পেয়ে, বেশি ভোট পেয়ে তারা নির্বাচিত হয়েছে, এবং 2 পক্ষেই তারা এই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। রাষ্ট্রপতি তারা আবার বাম পথে যাবে, ওরা আবার ডান দিক থেকে আক্রমণ করবে। চিলিতে যেখানে আমি বললাম দক্ষিণপন্থা শুরু হয়েছিল 1973 সালে, সেই চিলিতে আপনার আজকে কি বলে দেখছেন আপনি কিরকম বিশাল বড় আন্দোলন গড়ে উঠেছে। সেখানে সেই পিনোচেট যেভাবে সমাজতান্ত্রিক সরকার, বামপন্থী সরকার একটা তারা যে সংবিধান চালু করেছিল সেটাকে উল্টে দিয়ে পুরো লুটেরাদের সুবিধার্থে একটা সংবিধান তৈরি করেছিল। সেই সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ, শেষ পর্যন্ত সরকার বাধ্য হলো গণভোট নিতে। 2টো প্রশ্নে, একটা হচ্ছে এই যে আপনি এই সংবিধান চান, বর্তমান সংবিধান, হ্যাঁ কি না, আর যদি তারা সে সংবিধান তৈরি করবে, পার্লামেন্ট সংসদের সদস্যরা নাকি আপনার নাকি জনগণের দ্বারা নির্বাচিত মানুষ যারা নির্বাচিত হয়েছেন তারাই তৈরি করবেন সংবিধান সভা। এই 2টো প্রশ্নেই বামপন্থীদের যে আহ্বান সেটা জয়ী হয়েছে, বিপুল প্রায় জয়ী হয়েছে এই ভোট। অর্থাৎ এই সংবিধান যা দিয়ে শুরু হয়েছিল সেই সংবিধানকে পাল্টাতে হবে। ওই সমাজতান্ত্রিক সরকার যেটা ছিল সংবিধান, এবং সেটাকে নতুন করে এখন তৈরি করতে হবে। তৈরি করবে যারা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত সংবিধান সভা, তার ভিত্তিতে নির্বাচন হবে। অর্থাৎ বামপন্থীরা লড়ছে, যেখানে লড়ছে আজকে সেই এইরকম সেইখানে তারা বিকল্প করতে পারছে, এবং সবাইকে ঐক্যবদ্ধ করে, অনেক শক্তিকে ঐক্যবদ্ধ করে এ লড়াই হচ্ছে সারা দুনিয়া জুড়ে। সেই জন্য আমি আপনাদের বলতে চাই, ভারতের পশ্চিমবাংলা যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেই পরিস্থিতি দাবি করছে যে এই শক্তি আমাদের এইরকম একটা আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে সারা বিশ্বের ইতিহাসের অভিজ্ঞতা আমাদের দেখিয়ে দিয়েছে। হিটলার মুসোলিনির সময়কার অভিজ্ঞতা আমাদের দেখিয়ে দিয়েছে। তখনকার কমিউনিস্ট আন্তর্জাতিক যা তথ্য দিয়েছিল সেই 7ম কংগ্রেসে দিমিত্রভ এখনো পাওয়া যায় এনবিএর বুক স্টলে, যার নেই সেই বই নিয়ে পড়া উচিত। জটি বই তো, কিছু মোটা বই না। শ্রমিক ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী দুর্গ, ওই যে বই, ওইখানে আছে বিশ্লেষণ কিভাবে করতে হবে, সবাইকে নিয়ে কি করে ব্যাপক মঞ্চ গড়ে তুলতে হবে, প্রতিরোধের ব্যাপক মঞ্চ গড়ে তুলতে হবে। সেইটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ সমস্ত বামপন্থীদের শক্তিদের সঙ্গে। এখন বলবেন যে ও এবারে তুমি এসেছো বাবা, তুমি পুরুলিয়াতে কিভাবে বলো তো, এখানে ব্যাপক মঞ্চ কিভাবে হবে, কি করে এখানে ব্যাপক মঞ্চ করার কোন ঝামেলা আছে বুঝলি? এখানে আমরাই একমাত্র ব্যাপক মঞ্চ, আর কাউকে দরকার আছে নাকি কারোর মধ্যে? না, একদম ভুল বলছি আমি, ঠিক বলছি। ব্যাপক মঞ্চ করা দায়িত্ব কমিউনিস্টদের, বামপন্থীদের দায়িত্ব। মঞ্চ করার দায়িত্ব অন্য কারো না। আমরা বলেছি তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে, কংগ্রেস সহ সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে যে সংগ্রামের বিকল্প মঞ্চ তৈরি করতে হবে। এবং নির্বাচনী সংগ্রাম অবশ্যই আমাদের পাখির চোখ এখন,
সেই নির্বাচনী সংগ্রাম। কিন্তু নির্বাচনী সংগ্রামটা সংগ্রাম গণসংগ্রাম ছাড়া সেই নির্বাচনী সংগ্রামের ভিত্তি তৈরি হয়। মাঠে ময়দানে লড়াই চাই, মাঠে ময়দানে লড়াই থেকে ওই লড়াইতে যেতে হয় রাজনৈতিক সংগ্রাম। রাজনৈতিক সংগ্রাম সমস্ত অর্থনৈতিক শ্রেণী সংগ্রাম গণসংগ্রামের উচ্চতম স্তর হচ্ছে রাজনৈতিক সংগ্রাম। নির্বাচনী সংগ্রামটা ছোটখাটো ব্যাপার না, কারণ রাজনীতি হচ্ছে ক্ষমতা। নীতি বদলাতে পারবে না, নীতিটাকে রক্ষা করতে পারবে না, ওর বিরুদ্ধে লড়বে, কিভাবে চালাবে বাংলা, কিভাবে চালাবে দেশ, কি দুনিয়া কিভাবে চলবে, এগুলো নির্বাচনে ঠিক হয়। সেই জন্য নির্বাচনী সংগ্রাম। এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা এই সমস্ত শক্তিকে, কংগ্রেস সহ বাকি আরো যে সমস্ত শক্তি, অনেক শক্তি আপনি দেখতে পাচ্ছেন না, এই সময় উত্থান হবে, নতুন নতুন শক্তি আসবে, তাদের বিচার করতে হবে তারা কোন দিকে যাবে। আর আমাদেরও ঠিক করতে হবে আমাদের কার সঙ্গে আমরা হাত মেলাতে পারবো, কার সঙ্গে মেলাতে পারবো না। সূক্ষ্ম তীক্ষ্ণ বিচার, প্রত্যেক দিন পরিস্থিতি বদলায়, প্রত্যেক দিন, এবং প্রত্যেক দিনের নজর রাখতে হচ্ছে। কিন্তু মূল লক্ষ্যটা ঠিক রাখতে হবে, যেটা ব্যাপকতম মানুষের আমাদের ঐক্য চাই, এই লড়াইতে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে লক্ষ্য চাই। এবং সেখানে বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দ তো তিনটা, কিন্তু আমি বলি আপনাদের যদি শব্দ তিনটা না বলে একটাই বলি তাতে কিছু আপত্তি হচ্ছেন তো? শব্দ আমরা বলি তিনটা, কারণ নানা রকম লোক আছে তারা বামপন্থী বললে বলবে না আমি বামপন্থী নই, আমি বামপন্থী না, আমি দক্ষিণপন্থী না, আমি মধ্যপন্থী। কি আমি বামপন্থী কিন্তু আমি কমিউনিস্ট নেই, তোমরা যে বামপন্থী আমি সেরকম বামপন্থী না। আমরাও বামপন্থী কিন্তু আমরা আমাদের মতো বামপন্থী, আমাদের আলাদা। তিনটা শব্দ তাই ব্যবহার করবে, কিন্তু একটা থেকে আরেকটা আলাদা করা যায়। বামপন্থী মানে তাকে গণতান্ত্রিক হতে হবে, গণতান্ত্রিক ছাড়া বামপন্থী হয় না। বামপন্থীরা কি স্বৈরতন্ত্রী হবে? স্বৈরতন্ত্রের বিরুদ্ধে হবে, গণতন্ত্রের বিকাশের চেষ্টা করবে। এবং আমরা যখন সমাজতন্ত্রেরও যখন পর্যালোচনা করি, নভেম্বর বিপ্লব কালকে আছে, তখন আমরা বলি যে সমাজতন্ত্রের ব্যাপক সাফল্য, কিন্তু পূর্ব ইউরোপকে সোভিয়েত ইউনিয়নের সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে সমাজতন্ত্রে গণতন্ত্রের সমাজতন্ত্রে গণতন্ত্রের বিকাশ হলো না। আমরা তার থেকে আমাদের মতাদর্শগত দলিলে আছে এখনকার একবিংশতম সময় হতে হবে। এগুলো আলাদা কথা, আমি যাচ্ছি না। কিন্তু বামপন্থী মানে তার প্রাথমিক শর্ত হচ্ছে গণতান্ত্রিক হতে হবে, এবং বামপন্থী মানে গণতন্ত্র, গণতন্ত্র মানে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা ছাড়া কোনো গণতন্ত্র হয় না। ভারতের গণতন্ত্র ভিত্তি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখানে ধর্মের ভিত্তিতে দেশভাগ কেউ চায়নি না, কেউ চায়নি বলবো না তো, কেউ তো চেয়েছিল না, হলো কি করে। আমরা কংগ্রেসের সবাই আমি বলতে পারবো না, কিন্তু একটা বড় গান্ধীজি স্বয়ং তারা চেয়েছিলেন যে দেশটাকে ভাগ করে দিতে পারবো না। আর এদিকে যারা এখন বিজেপি, তারা তো হিন্দু রাষ্ট্র চাচ্ছিল, ওরা পাকিস্তান চাচ্ছিল। কংগ্রেস মাঝখান থেকে যা ফর্মুলা করেছিল সে পারল না, শেষ পর্যন্ত আত্মসমর্পণ। পার্টি গঠনতন্ত্রে কর্মসূচিতে লেখা আছে যে আমাদের স্বাধীনতা হচ্ছে আপোষের স্বাধীনতা, দেশভাগের স্বাধীনতা। বলতে পারছে, তাই এনআরসি বলতে পারছে, তাই বলতে পারছে এদের সব ফেরত পাঠিয়ে দেবো, এরা বিদেশি। এবং এখানে পুরুলিয়া জেলায় যেহেতু হয়তো সংখ্যালঘু কম অপেক্ষা, কিন্তু আমি জানি না, আপনারা হয়তো ঠিক করবে যে আমরাই সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে, ঠিকই তো বলছে, মোটামুটি ঝামেলা বেঁচে যায়, সেটা ভাববেন না, আপনি সব জায়গায় সংখ্যাগরিষ্ঠ না। কথাটা সেটা, এটা হচ্ছে অবজ্ঞান। মানুষের মধ্যে ধর্ম, জাত পাতের ভিত্তিতে যে বৈষম্য তৈরি করা, দেওয়াল খালি করা, এটা দুনিয়ার মধ্যে এক ওই স্লোগান, তার পরিপন্থী স্লোগান, তার সমস্ত মানুষকে জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে আমরা দুনিয়ার ঐক্যবদ্ধ করতে চাই এই লড়াইতে। এবং তারা সবাই শোষিত মানুষ। ভারতের সংবিধানের একটা কপি থাকে, আপনি প্রথম পৃষ্ঠাটা খুলবেন, প্রথম মানে ওই যে কি বলে প্রথমের দিকে যেসব বাকি আর কি পেজ মার্ক বিভিন্ন সূচিপত্র আর কি, সূচিপত্র বাদ দিয়ে ওইটা বাদ দিয়ে প্রথম এখানে সংবিধান
সংবিধান আরম্ভ হচ্ছে, প্রথম পৃষ্ঠা। সেই প্রথম বাক্যটা দেখবেন কি লেখা আছে, যে আমরা আমরা মানে আমাদের ভারতের জনগণ, আমরা আমাদের এই না, এগুলো আমার মুশকিল হয় যে সংবিধানের মধ্যে সবাই এবার ইতিহাস ভুলে যায়। ভারতবর্ষ বলে একটা কথা চালিয়ে যায়, ভারতবর্ষ তো নয়, ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ওই সংবিধানের প্রথম বাক্য, তারপরে দ্বিতীয় দেশ থেকে যা ওখানে যা আছে সেটা হচ্ছে যে ভারতের সংবিধান প্রথম